হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর প্রশ্নবিচিত্রা রায় মার্টিন এর অঙ্কের তৃতীয় স্কুলের শেষ অংশটা, শেষ পার্টটা আমরা সলভ করব। শেষ পার্টটা কোথা থেকে? 6 দাগ থেকে। ওকে, 6 দাগে দেখো একটা ভালো প্রশ্ন আছে এখানে। 6-7 যতগুলো প্রশ্ন আছে খুবই ভালো প্রশ্ন। এক বিশেষ ধরনের পিতলে 70% তামা আর বাকিটা 10টা, মানে একটা পিতলের কথা বলছে এই প্রশ্নে, যেটাতে 70% তামা থাকে, বাকিটা 10টা। এইরকম 20 কিগ্রা পিতল তৈরি করতে কতটা দস্তা লাগে? আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? এটাকে এরকম তোমরা করবে যে 20 কিগ্রা পিতলে তামা আছে হচ্ছে কতটা, আগে দেখে নিই। 20 কিগ্রা পিতলে তামা আছে কত গো? তো 20 গুণিতক, হ্যাঁ, 70% যেহেতু তামা থাকে, তাহলে 20 এর 70% নাকি? তাহলে কি আমরা কি লিখতে হবে? 20 ইন্টু পার্সেন্টেজ তুলতে হলে কি করতে হয়? নিচে 100 দিতে হয়, হলো? তাহলে 20 5-এ 100, 5-একে 5, 5-4-এ 20, হলো? তাহলে কী হলো? 70 কেজি, 14 কেজি। দেখো, যেহেতু প্রশ্নে বলেছে যে 70% তামা থাকে, তাহলে যেহেতু যেই ওজন দিক তার 70% আমি বার করে নেবো, সেটাই তামা আছে। তাহলে 10টা কতটা? মোট তো 20 কিগ্রা, তার 70% যদি তামা থাকে, অতএব 10টা লাগবে। তাহলে কত? 20 বিয়োগ 14 সমান 6 কেজি। ওকে, অঙ্কটা খুবই সহজ, বারবার ভিডিওটাকে দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মোট তো 20 কিগ্রা, 20 কিগ্রা যদি 14 কেজি যদি তামা থাকে, তাহলে 10টা থাকবে, বাকিটা মানে 20 থেকে 14 বাদ দিয়ে দাও, সেটাই। তারপরের প্রশ্ন দেখো, তারপরেরটা বলছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল এত, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল এত, প্রথম ও তৃতীয়টির গুণফল এত। বলছে 3টে সংখ্যা বার করতে হবে। আমরা কি করব? লিখব প্রথম গুণিতক দ্বিতীয় সমান এইটা, দ্বিতীয় গুণিতক তৃতীয় সমান এইটা, প্রথম গুণিতক তৃতীয় সমান এইটা। এই তিনজনকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমীকরণ দিয়ে দেবো। দেখো আমি লিখেছি প্রথম গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান এটা 24, একে 1 নম্বর সমীকরণ নাম দাও, একে তুমি 2 নম্বর সমীকরণ নাম দিতে পারো, একে 3 নম্বর সমীকরণ নাম দিতে পারো, হলো? এবারে এই তিনটেকে গুণ করে দাও। তাহলে কি লিখতে পারি? এখন 1 গুণিতক 2 গুণিতক 3 করে পাই, মানে এই তিনটেকে গুণ করে পাচ্ছি। তাহলে আমি এ পাশেরটা গুণ করে এ পাশে লিখবো, আর সমান চিহ্ন দিয়ে এ পাশেরটা গুণ করে এ পাশে লিখবো। আচ্ছা, এ পাশে দেখো এগুলো যে গুণ করবো কেমন একটু শিখে নাও, এটা একটু শেখার আছে। দেখো এইগুলোকে তো সবগুলোকে তো গুণ করবো। দেখো প্রথম সংখ্যা, দেখো এই যে 1টা 2টো আছে, মানে কি প্রথম সংখ্যা স্কোয়ার হবে, হলো? 5 5 গুণ করলে যদি 5-এর স্কোয়ার হয়, তাহলে প্রথম সংখ্যা গুণিত প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার হবে। তারপরে দেখো দ্বিতীয় সংখ্যা, আবার দ্বিতীয় সংখ্যা আছে, মানে দ্বিতীয় সংখ্যা স্কোয়ার হবে। আবার তৃতীয় সংখ্যা আছে, মানে সবগুলো 2টো করে গুণ অবস্থায় আছে। তার মানে কি সবগুলোর ওপরে স্কোয়ার হবে। তাহলে আমি কি এরকম তো লিখে নিতে পারি যে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা, পুরোটাকে বন্ধনীতে স্কোয়ার দিয়ে দিলাম। এই সমান চিহ্ন দিয়ে এপাশে কি আছে? 24 গুণিতক 48 গুণিতক 32। ক্লিয়ার? তো সবগুলো তো স্কোয়ার আছে, তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার, দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, তৃতীয় সংখ্যা স্কোয়ার, তাই না? সবগুলো দুবার করে গুণ আছে। বারবার দেখবে ভিডিওটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা সমান, আমি কি বলছিলাম, কোনো কিছু স্কোয়ার সমান যেইটা থাকবে শুধু সেইটা বার করতে হলে এ পাশেটা বর্গমূল চাপাবে। তাহলে অতএব কি লিখব? প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা গুণিতক
তৃতীয় সংখ্যা সমান রুট ওভার হলো রুট ওভার 24 গুণিত 48 গুণিত 32। ওকে, তাহলে আমরা এইটাকে এবারে কী করব, তাহলে রুট থেকে বার করতে হবে। এটা একটু ভালো করে যারা মুখে মুখে পারবে না এগুলোকে ভেঙে নেবে সাইডে। ওকে, ভেঙে নেবে মানে কেমন ভেঙে নেবে বলো দেখি। তুমি ধরো এইরকম করে ধরো, সাপোজ এই 24কে তো এরকম 24, 2 1 2, 2 2 4, 2 6 12, 2 3 6, তো 24কে ভাঙতে 2 2 2 3 মানে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। দেখো 2 2 4 2 8 8 3 24, এরকম করে তোমরা উৎপাদকগুলো বার করে নেবে। যাই হোক, তাহলে 24কে ভাঙলে কত হবে, 2 গুণিতক 2 2 4 2 8 3 24। আমরা মুখে করে নিচ্ছি, তোমাদের যদি সমস্যা হয় তোমরা এরকম করে এই যে এরকম করে ভেঙে নেবে হলো। তারপর ধর 48, তো 48কে ভাঙবো 2 2 4 2 4 8, 2 1 2 2 3 4, 2 6 12, 2 3 6, তাহলে একটা দুটো তিনটে চারটে 2 আর একটা 3, তাহলে 48কে ভাঙলে কী হবে, 4টে 2। 32কে করো, তাহলে 2 2 4 2 8 নাকি, 2 16 2 32 হয়ে গেল। এবারে দেখো তুমি রুট থেকে বাইরে বেরোবে জোড়ের জন্য। আচ্ছা, 2 মোট কটা আছে দেখিনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 6টা 2 হচ্ছে বেরোবে। 3 4 5 6টা, 3 কটা আছে, 2টো, তাই তো 3 2টো মানে একটা 3 বেরোবে। ওকে, এবারে দেখো 2 2 4 2 8 2 16 2 32 2 64, 3 192। ওকে, তাহলে আমরা কি পেলাম, অঙ্কটা ভালো করে বোঝো, যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান 192 পেয়েছি। আমি যদি লিখি এবার অতএব এই প্রথম সংখ্যা সমান কি, অতএব ধরো আমি লিখব যে প্রথম সংখ্যা সমান, তাহলে এটা কি গুণ অবস্থায় আছে, এবার ছেলে ভাগ হবে, মানে কী হবে 192 ভাজিত কী হবে দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা, তাই না? আর প্রশ্নে দেখো দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যার মান দেওয়া আছে হলো হাইজে, দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যার মান দেখো 48। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, 48। একইভাবে দেখো এই একই নিয়মে দ্বিতীয় সংখ্যা সমান কী হবে, মানে এইটা সমান, তাহলে এর দুজন গুণ আছে, এপাশে এলে ভাগ হবে, মানে 192 ভাজিত দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম গুণিত তৃতীয় দেখো এর মান দেওয়া আছে, প্রথম গুণিত তৃতীয় দেখো এই যে প্রথম গুণিত তৃতীয় 32 হলো, তাহলে 32 হবে। ঠিক একইভাবে তৃতীয় সংখ্যাটা বার করবো, মানে কি এরা এপাশে এসে ভাগ হবে, তাহলে এটা কী লিখবো, 192 ভাজিত দেখো বইতে প্রথম তৃতীয় সংখ্যাটা, তার মানে প্রথম গুণিতক দ্বিতীয় দেখো 24 আছে হলো। তাহলে এগুলো ভাগ করলে আশা করি ফাইনাল উত্তর পেয়ে যাবে। তাহলে একে যদি আমরা 48 দিয়ে ভাগ করি, দেখো 192কে 48 দিয়ে ভাগ করলে 4 হবে, 192কে 32 দিয়ে ভাগ করলে 6 হবে, 192কে 24 দিয়ে ভাগ করলে 8 হবে। ওকে, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা মানে তিনটি সংখ্যা আমরা বার করে ফেললাম। তার পরের অঙ্কটা দেখো, বলছে যোগ করো, এইটা কোথায় গেল, এইটা 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড আর 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। দেখো আমি লিখে নিয়েছি, এরকম ঘন্টা মিনিট সেকেন্ড লিখে নেবে। তারপর দেখো বইতে আছে, দেখো 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড, এর সঙ্গে যোগ করতে কত বলছে, 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড হলো। একে এবারে যোগ করো,
8 5 কত 13, 3 হাতে রইল 1, 4 1 5 1 6, 14, 4 হাতে রইল 1, 5 1 6 1 7। হলো, তাহলে 27 ঘন্টা 74 মিনিট 23 সেকেন্ড, 63 সেকেন্ড। আচ্ছা, আমরা জানি কি 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাই না? তাহলে একে আমরা লিখতে পারি কি, সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। তাহলে এখান থেকে 1 এখানে আসবে নাকি? তাহলে এখানে কত হবে? তোমাদের যদি সমস্যা এরকম ভেঙে ভেঙে লিখবে। হলো, 27 ঘন্টা, এখানে 1 হলে কত? তাহলে 75 মিনিট, এটা কত? 3 সেকেন্ড। এবারে 60 মিনিট সময় তো 1 ঘন্টা, তাহলে তাকে এদিকে নিয়ে আসো, মানে 28 ঘন্টা। 60 এখান থেকে তো চলে গেছে, তাহলে এখানে 15 আছে, 15 মিনিট 3 সেকেন্ড। হলো, তোমাদের যেমন সুবিধা হয় তোমরা তেমনভাবে করবে। দেখো তারপর কি হচ্ছে, আমার বাবার বয়স এত, আমার জ্যাঠামো সেই বাবার চেয়ে এতদিনের বড়। ব্যাপারটা বড় বলছে, মানে এতদিনের বড়, তাহলে জ্যাঠামশাইয়ের বয়স কত? তাহলে কী করতে হবে? ধরো আমি তোমাদের ছোট্ট কথায় ধরো বুঝিয়ে দিচ্ছি, যে ধরো তোমার বয়স 5 বছর, তোমার থেকে তোমার দাদা 2 বছরের বড়, তাই তো? তাহলে তখন তুমি কী করবে? তাহলে তোমার দাদার বয়স কত, তোমারটার সঙ্গে তোমার দাদারটা যোগ করবে, তাই না? এটাও ঠিক তেমন, বাবার বয়স এইটা, তোমার জ্যাঠামশাই বাবার চেয়ে এত বছরের বড়, মানে এইটা যোগ করে দেবো, তাহলে জ্যাঠামশাইয়ের বয়সটা পেয়ে যাবে। হলো, তো তাহলে বছর মাস দিন, বছর মাস দিন, বাবার 52 বছর 8 মাস 20 দিন, 52 বছর 8 মাস 20 দিন, 3 বছর 10 মাস 26 দিন। এটা কত? 4, এটা 18, তাহলে 55 বছর 18 মাস 46 দিন। আচ্ছা, 30 দিন মানে তো 30 দিনে 1 মাস হয়, তাহলে এখান থেকে তো 30 নেওয়া যাবে, তাই না? তাহলে তোমরা কি লিখবে? এখানে 30 ঢোকানো যাবে, তোমাদের যাদের সমস্যা হবে এরকম করবে। হলো, 55 বছর 30 এখানে যোগ করে দাও, 30 আর 18 কত হবে? 48 মাস, এখানে কত? 30 তো নিয়ে নিয়েছো, তাই না? 30 দিন, সরি, এখান থেকে 30 নিয়ে 1 এখানে ঢুকেছে, হলো, এটা হবে 19। বুঝিয়ে দিচ্ছি আমি, দেখো 30 দিনে তো 1 মাস হয়, তাহলে এখানে 30 দিন মানে 1 মাস, 1 মাসটাই এখানে ঢুকে দেবো, তাহলে 19 মাস হলো। এখানে আর কত আছে? 16 দিন। হলো, আচ্ছা, তারপরে দেখো 12 মাসে 1 বছর হয়, তাহলে এখান থেকে 12 মাস নিয়ে এখানে ঢুকিয়ে দেবো, মানে এখানে 1 ঢুকবে, তাহলে কত হবে? 56 বছর, এখান থেকে 12 এখানে ঢুকে গেছে 1 হয়ে, নাকি? তাহলে এখানে আর কত আছে? 7 মাস, 7 মাস 16 দিন। তাহলে অতএব লিখে দেবে, যেহেতু বড় প্রশ্ন, যে জ্যাঠামশাইয়ের বয়স, অতএব ছাপ্পান্ন বছর 7 মাস 16 দিন। প্রত্যেকটা ভিডিও তোমরা বা যে প্রশ্নটা বুঝতে পারবে না সেটাকে 2-3 বার করে দেখবে, আশা করি 100% তোমরা ক্লিয়ার হয়ে যাবে।
হলো। তারপরে দেখো ভির দাগেরটা, ভির দাগের প্রশ্নটা কী আছে দেখো, বলছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত দিয়েছে, পড়ার বই 28টি হলে গল্পের বই কত? দেখো আমি এরকম করে লিখে দিচ্ছি, আমার পড়ার বই বাই আমার গল্পের বই। ওকে, এবারে দেখো বইতে পড়ার বই দিয়ে দিয়েছে, মানে এইটা দিয়ে দিয়েছে, এটা কত বলো দেখি, 28 দিয়েছে। আচ্ছা গল্পের বইটা তুমি এখানেই বার করে নিতে পারবে। 4-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়? 7 হয়। তাহলে লবে যা গুণ করতে হয় হরে তা গুণ করতে হয়, এখানে 7 গুণ করো, তাহলে 21। তাহলে গল্পের বই কত? 21টি। তাহলে অতএব এটা খুবই সহজ, গল্পের বই সংখ্যা কত বলছে, অতএব গল্পের বইয়ের সংখ্যা কত হবে? 21টি। তারপরে দেখো ভিআই দাগে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক, পরীক্ষায় কিন্তু দেয় ভিআইটা, খুবই ভালো অঙ্ক, এত সহজে সব ছেলেমেয়েরা কিন্তু পারে না। ওকে, দেখো এই যে ভিআই থেকে বলছে এত 5320 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? হলো, মানে এইটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ নয়, কোন পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো বলো দেখি। এই যে 25 মানে কি, একে 5 স্কোয়ার, 36 এটা 36 6 স্কোয়ার, 49 এটা 7 স্কোয়ার, তাহলে 25 36 49 এগুলো পূর্ণবর্গ সংখ্যা হলো। এগুলো বাদ দিয়ে যেগুলো সেগুলো এমনি সংখ্যা। এখানে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা যোগ করতে বলেনি, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তোমরা এটাকে কি করবে, খুব ভালো অঙ্ক মনে রাখবে, পরীক্ষা কিন্তু আসবেই। তোমরা প্রথমে কি করবে, এইটাকে বর্গমূল করো। বর্গমূল করার নিয়ম আবার শিখাচ্ছি, একদম ডান পাশেরটা বর্গমূল চিহ্ন পুটকি দেবে, একটা বাদে একটা পুটকি দেবে, দাগ টানো। বর্গমূল করব নামে, এই বর্গমূল করব মানে বর্গনামটাই ডাকবো। হলো, কত দূর ডাকবো? পুটকি পর্যন্ত। পুটকি, প্রথম পুটকি আছে 53, হলো। তাহলে 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 40, 7 7 49, 28 64, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 7 49, তাহলে 4। আচ্ছা পুটকি বর্গমূলের সবসময় নামে কত দূর? পুটকি পর্যন্ত, মানে এই এত দূর নামলো। এপাশে আবার দাগ দাও, এর ডবলটা এখানে বসাবে, তাহলে 14। তাহলে এখানে যাই দেবো, এখানে যাই দেবো, কিন্তু এখানে যদি 1 দিই, এখানে 1, মানে 141 থেকে 41 এরকম আর কি। তাহলে এখানে কত দেবো সেটা ধরবো কীরকম, তাহলে এখানে তো একটা দেবোই, তাহলে মনে মনে ভাবো এর একটা বাদ আর এর একটা বাদ, তাহলে 14 আছে, 42 আছে, 14 3 42, তাহলে কি হিসাব মতো 143 3 যাবে। কিন্তু আচ্ছা তুমি দেখে নাও এখানে 143 3 কত হয়, 3 3 9, 3 4 12, 2 হাতের হলো 1, 3 1 3, 1 4, 429। দেখো বেশি বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2 যাবে, তাহলে 142 2, 2 2 4 হলো, 2 4 8, 2 1 2, বিয়োগ করো, 1 ধান নাও, 10 থেকে 4 বাদ গেলে 6, এখানে 1 আছে 11, 3 এখানে 3 আছে, 2 তাহলে 1। ওকে, তাহলে এইটা অতিরিক্ত থেকে যাচ্ছে, এই যে 136টা কিন্তু অতিরিক্ত থেকে যাচ্ছে। এইটাকে কি করব, তার মানে এইটা থেকে যদি এইটা আমরা বিয়োগ দিই, তাহলে আগের পূর্ণবর্গ সংখ্যাটা বেরোবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখন, মানে কি এইটা তো অতিরিক্ত, মানে এটা যদি এর থেকে বিয়োগ দিয়ে দিই, তাহলে সেটাই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বিয়োগ করছি মানে কি, এটা আগেরটা জানবো, যার জন্য লিখছি আগের পূর্ণবর্গ সংখ্যা কত হবে, 53 20 বিয়োগ 136 হলো।
তাহলে দেখো এটা তাহলে বিয়োগ করলে হবে, এটা 4 8 1 5, তাহলে 5184। কিন্তু প্রশ্নটা কী ছিল যে কত যোগ করলে, তার মানে আমরা তাহলে 72, এইটা কিন্তু দেখবে তোমরা এই 72-এর স্কোয়ারই কিন্তু হবে, হলো 72-এর স্কোয়ার দেখবে এইটাই হবে। আচ্ছা তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? পরের পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? তাহলে 73-এর স্কোয়ার হবে, হলো 73-এর স্কোয়ার মানে কি 73 গুণিতক 73, 73 গুণিতক 73 তোমরা এখানে করে নাও পাশে। 3 3 9, 3 7 21, 7 3 21 1 2, 7 7 49, 50 51, তাহলে কত হচ্ছে 53 29। তার মানে যেটা দাঁড়ালো, প্রশ্নটা কী ছিল 53 5320 সঙ্গে কত যোগ করলে, তাহলে পরের পূর্ণবর্গটা হচ্ছে তো 5329, মানে কি এর সঙ্গে 9 যোগ করলেই যোগফল পূর্ণবর্গ হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি না 5320 সঙ্গে 9 ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ দেখা যাচ্ছে না লেখাটা, অতএবটা দেখো যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এটা আমি বুঝলাম কীরকম বারবার কিন্তু তোমাদের যেটা বুঝিয়ে দিচ্ছি মাথা রাখবে। তোমাদের প্রশ্নটা কী ছিল বলো? একদম প্রথমে প্রশ্নটা ছিল কত, এই যে 53 20, এই যে 53 20-র সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। তো আমরা দেখো এরকম বর্গমূল করলাম, বর্গমূল করে তোমরা আরেকটু শর্টে করতে পারো, কি যেহেতু যোগ করতে হবে বলছে কত যোগ করলে, তাহলে তোমরা কি করবে, এই যে 72 আছে তো এর পরের বর্গটা, এর পরের বর্গ কত 73-এর বর্গ, তাই না? 73-এর বর্গটা বার করবে, সেইটা দেখবে ওইটার এইটা বিয়োগ করে দেবে, হলো। এখানে তাহলে একটু যদি এরকম লিখে দাও, আমি একটু মডিফাই করে দিচ্ছি, সঙ্গে এরকম করে লিখে দেবে 53 29 বিয়োগ 53 20 সমান, হলো সমান 9। ওকে, এইরকম লিখে দেবে, তাহলে একটু সহজ হবে। তাহলে তোমাদের এই লাইনটা কিন্তু নাও করতে পারো, এই লাইনটা এই অঙ্কের জন্য নাও করতে পারো। যদি বলে কত বিয়োগ করলে, তখন কিন্তু দূর করে দিলে হয়ে যেত। হ্যাঁ, কত বিয়োগ করলে না 136 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে এবং আসবে, ভালো করে প্র্যাকটিস করো। তারপরে প্রশ্নটা দেখো 7-এর দাগে, এগুলো ভালো প্রশ্ন বলছে, চাঁদার সাহায্য ছাড়া, মানে চাঁদার সাহায্য ছাড়া কিন্তু চাঁদা দিয়ে এই কোণটা আঁকা যাবে না, চাঁদার সাহায্য ছাড়া 105 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তাহলে কি করবে তোমরা, কি করবে, একদম প্রথমে দেখো তোমরা একটা প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকো, একটা সরল রেখা টানলাম। তোমরা দেখো, তোমরা কিন্তু পেন্সিলে করবে, বারবার বলছে 90 ডিগ্রি কোণটা যারা হচ্ছে শেখনি শিখে নাও। তো এই পাশ থেকে করছি, তাহলে প্রথমে যে কোনো পাশ থেকে করলে প্রথমে এরকম একটা বৃত্তচাপ আঁকবে। এই যে প্রথম যেটা কাটি না, এইটা যদি যোগ করে দাও এটা কিন্তু 60 হয়, হলো। আচ্ছা যাই হোক, আবার এখান থেকে আরেকবার নাও, আবার ওপরের দিকে একবার, এই যে ছেদ থেকে একবার, এইটা 90 ডিগ্রি। তাহলে কী করলাম, সরলরেখা টেনে প্রথমে যে কোনো একটা মাপের বৃত্তচাপ একবার দুবার টানলাম, আবার এখান থেকে উপরের দিকে, এখান থেকে উপরের দিকে, এইটা যোগ করে দিলে এটা কিন্তু 90 ডিগ্রি। পরীক্ষায় এই প্রশ্ন আসতে পারে যে চাঁদার সাহায্য ছাড়া 90 ডিগ্রি কোণ আঁকো, হলো, এইটুকু করলে কিন্তু হবে।
হলো, এখানে ও নাম দিয়ে দাও, হলো। আচ্ছা এইটা 90 ডিগ্রি, তোমরা ভাবো 105 করতে বলছে। আচ্ছা এখান থেকে এত দূর কত বললাম, 60, প্রথমবার যেটা কাটা হয় সেটা কিন্তু 60। আচ্ছা আর এটা তো 90, হলো। তাহলে এই অংশটা তাহলে কত বলো, এখান থেকে এত দূর তো 60 হলো, আর এখান থেকে এত যদি 90 হয় তাহলে এটা নিশ্চয়ই 30, তাহলে এখান থেকে যদি 60 আর 30 তবে তো 90 হবে, তাহলে এটা যদি 30 হয় এইটাও 30 হবে। আচ্ছা 30-এর হাফ করলে তো 15 পাবো, ভাবো 30-এর আমি হাফ করে নিচ্ছি, এই এই মাপটা নাও, পুরো মাপটা নিয়ে দুপাশ থেকে কেটে নাও, হলো। 30-এর হাফটা নিয়ে দেখো তাহলে কত হলো ভাবো মনে করে, তাহলে এইটা তো 90 হলো আর এইটা 15, মানে 105, 90 আর 15 যোগ করো, ভালো করে বুঝে নাও, এটা পুরোটা 90 হলো, আর এখান থেকে এত দূর কত 30, তো তাহলে 30কে দুভাগ করতে তাহলে 15 হবে, তাহলে 90 এত দূর আর এইটা 15, তাহলে এখান থেকে এত দূর 105। তাহলে তুমি নাম দিয়ে দাও, ধরো এ বি, লিখে দাও কোণ এ ও বি, এ ও বি সমান 105 ডিগ্রি। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, বারবার দেখবে ভিডিওটা, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তারপরেরটা দেখো, এটাও খুব সহজ, বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নেবে, তাকে এ বি নাম দিতে বলছে, নিয়ে তাকে 4 ভাগে ভাগ করতে বলছে। সেই একই দেখো অনেকটাই, আর দেখো 8 সেমি নিতে বলছে, এখান থেকে দেখো এই যে 8 হলো, একে এ বি নাম দিতে বলছে, হয়ে গেল। 8 সেমি তুমি লিখে নাও, তাহলে 8 সেমি একটা সরলরেখা নিয়ে তাকে এ বি নাম দিতে বলছে, তাকে 4 ভাগে ভাগ করতে বলছে। আগে তো 2 ভাগে ভাগ করি, মানে সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ড কথার অর্থ সম মানে সমান, খণ্ড মানে খণ্ড বা ভাগ। তাহলে আগে 2 ভাগ করি, 2 ভাগ করার নিয়ম কী গো, মানে হাফের বেশি মাপ নাও, মাপ নিয়ে দুপাশ থেকে বৃত্তচাপ অঙ্কন করো, এটাকে কী বলে, বৃত্তচাপ অঙ্কন। হলে এই যে বৃত্তচাপ অঙ্কন করছি, তাহলে এইটা করলে এই যে ছেদগুলোতে সবসময় পুটকি দিয়ে দেবে, তাতে যোগ করতে সুবিধা হবে। তাহলে কত 2 ভাগ হলো, এবার এইটাকে আবার 2 ভাগ করবে, এইটাকে আবার 2 ভাগ করবে, হয়ে যাবে 4 ভাগ, হলো। এইটা দেখো এই পুরোটা থেকে একটু কম বা পুরোটা নিলেও হবে, হ্যাঁ, এপাশ থেকে এপাশ থেকে, এদিক থেকেও বৃত্তচাপ, এদিক থেকে বৃত্তচাপ, ব্যাস যোগ করে দাও। চলো এইটাকেও, এই যে এইটাকেও 2 ভাগে ভাগ করো, হ্যাঁ, হাফের বেশি মাপ নিয়ে দুপাশ থেকে বৃত্তচাপ অঙ্কন করে দিলেই হলো। এই ছেদগুলো সবসময় বিন্দু দিয়ে কিন্তু যোগ করবে। ওকে, দেখো এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ হয়ে গেল। তাহলে প্রশ্নটা খুবই সহজ সহজ ছিল। তোমরা বড়জোর লিখে দেবে নিচে, না এ বি সরলরেখাংশকে সমান 4টি ভাগে ভাগ করে আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখো যদি লিখতে চাও, হ্যাঁ লিখলে ভালো, এ বি সরল রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করা হলো, এইটুকু। যদি বলতো যে প্রতি ভাগের দৈর্ঘ্য কত, মানে এই এখান থেকে এত দূর কত, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর, এখান থেকে, মানে সবগুলো তো সমান, যে কোনো একটা ভাগ স্কেল দিয়ে মেপে নেবে। আর এমনি তো জানো 8কে যদি 4 দিয়ে ভাগ করি কত, 2 হবে, তো না স্কেল দিয়ে মেপে সরাসরি হচ্ছে লিখে দেবে। যদি বলে যে প্রতিভাগের দৈর্ঘ্য কত, না প্রতিভাগের দৈর্ঘ্য 8/4 সমান 2 সেমি, হলো। তার পরেরটা দেখো, লাস্ট প্রশ্ন এটা,
বলছে পি কিউ একটা সরলরেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এই পি কিউ সরলরেখাংশের ওপরে ও একটি বিন্দু নিয়ে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরলরেখার ওপর ও এম লম্ব অঙ্কন করো। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু একদম পুরো কিন্তু তোমাদের আগের স্কুলের মানে দু নম্বর স্কুলের দ্বিতীয়টার মতো হলো। তবু আমি করে দিচ্ছি, মানে বারবার এই অঙ্কগুলো রিপিট এলে করাবো না, ওকে? কেননা তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। তিনটাই হলো। দেখো বলছে যে 4 সেমি একটা সরলরেখাংশ মাপ নিতে। দেখো 4 সেমি, এই যে এখান থেকে হলো 4 সেমি সরলরেখাংশ একটা পি কিউ একটা সরলরেখাংশ অঙ্কন করো। তাহলে মানে পি কিউ নাম দিলাম, পি কিউ একটা সরলরেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য 4 সেমি। পি কিউ সরলরেখাংশের ওপরে ও ও বিন্দু নিলাম, এখানে ওপরে নিলাম, ওপরে কত ও বিন্দু নিলাম। এই ও বিন্দু নিয়ে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরলরেখার ওপর ও এম লম্ব অঙ্কন, মানে এখানে একটা লম্ব অঙ্কন হচ্ছে করে দিতে বলছে। আগের ভিডিওটা হচ্ছে দেখে নেবে। এই বিন্দুতে লম্ব অঙ্কন করবে কীরকম, এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করবে, একে দুবার কাটবে, হলো একবার দুবার, আর ওপরের দিকেও একবার, আর এখানে এই ছেদ থেকেও একবার। এখানটায় যে ছেদ হয়নি না, এটা আর মানে ছোটো হয়ে গেছে, তাই একটু বাড়িয়ে নেবে। এটা যোগ করে দিলেই হয়ে গেল লম্ব। একই প্রশ্ন কিন্তু দ্বিতীয় স্কুলে কিন্তু 2-এর দাগে ছিল। মানে এটা কি হবে, ও এম লম্ব হলো, হয়ে গেল। এই পর্যন্ত মোটামুটি তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগছে, প্রত্যেকটা ভিডিও তোমরা প্রত্যেকটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আমরা প্রতিটা স্কুল পরপর খুব তাড়াতাড়ি সলভ করে ছেড়ে দেবো, হলো প্রত্যেকটা ক্লাস চেষ্টা করব, ওকে।